বাসরা শহরের এক গৃহস্থের দুই পুত্র ছিল। বড়জনের নাম ছিল হাতেম ও ছোটজনের নাম কাজিম। একবার ব্যবসায় তারা কিছু বাড়িতে অর্থ লাভ করলো এবং বিদেশে সফরে যাওয়ার চিন্তা করলো। দিন তারিখ দেখে তারা দুই ভাই একসাথে বেরিয়ে পড়ল। 3 দিন সফরের পর তারা এক মুসাফিরখানায় আশ্রয় নিল। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করলো। কিছু দূর যেতেই তারা নদীতে একটি পুঁটুলি ভেসে যেতে দেখতে পেল। হাতেম বলল, ওই দেখ, একটা পুঁটুলি ভেসে যাচ্ছে, চল ওর মধ্যে কি আছে খুলে দেখি। অতঃপর তারা পুঁটুলিটি খুলে দেখল। দেখার পরে তারা অবাক হয়ে গেল। পুঁটুলিতে 1000 স্বর্ণমুদ্রা ও 2টি হীরকখণ্ড আছে। তারা তা পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলল, আলহামদুলিল্লাহ। অতঃপর তা নিজেরা সমানভাবে ভাগ করে নিল। এরপর আবার চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর বড় ভাই বলল, এতগুলো সম্পদ নিয়ে যাওয়া নিরাপদ মনে হচ্ছে না। তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলি নিয়ে বাড়ি ফিরে যাবে আর বড় ভাই কিসরা নগরে যাবে। হাতেম বলল, এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দিবে। ছোট ভাই কাজেম বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণমুদ্রাগুলি ভাবির কাছে দিল, কিন্তু হীরকখণ্ড না দিয়ে নিজের কাছে রেখে দিল। এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না। এদিকে বড় ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে 3 বছর পর দেশে ফিরে এলো। কয়েকদিন পর সে স্ত্রীকে স্বর্ণমুদ্রা ও হীরকখণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারল যে কাজেম হীরকখণ্ড দেয়নি। তখন হাতেম কাজেমকে জিজ্ঞেস করলো, হীরকখণ্ডের খবর কি? তুমি তোমার ভাবির হাতে ওটা দাওনি কেন? কাজেম কসম করে বলল, ভাই, আপনার স্ত্রী মিথ্যা বলছে। কাজেমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করল। হাতেমের স্ত্রী অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে উক্ত শহরের কাজীর কাছে গেল এবং আনুপূর্বিক ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করল। কাজী হাতেম ও কাজেমকে ডেকে পাঠালেন এবং তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন। কাজী কাজেমকে জিজ্ঞেস করলেন, তুমি যখন হীরকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে হস্তান্তর করো তখন কোনো সাক্ষী ছিল কি? হ্যাঁ, 2 জন সাক্ষী ছিল। কাজী সাক্ষীদ্বয়কে আদালতে হাজির করার হুকুম দিলেন। কাজেম গিয়ে 2 জন লোককে কিছু অর্থ দিয়ে বলল, ভাই, তোমরা আমার সঙ্গে আসো। কাজীর দরবারে তোমরা সাক্ষী দিবে যে 3 বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের বউকে 500 সোনার মোহর ও 1 খণ্ড হীরক দিয়েছিলাম। অর্থের বিনিময়ে সে 2 সাক্ষী কাজীর কাছে মিথ্যা সাক্ষ্য দিল। কাজী সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রীর কাছেই হীরকখণ্ড রয়েছে। হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে তা উদ্ধার করতে। এমতো অবস্থায় হাতেমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশাহর দরবারে গিয়ে কান্নাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল। বাদশাহ বললেন, তুমি কাজীর কাছে গেলে না কেন? সে বলল, হুজুর, গিয়েছিলাম কিন্তু সুবিচার পাইনি। এখন আপনার কাছেও সুবিচার না পেলে স্বামীর ঘরে থাকা আমার দায় হয়ে পড়বে। বাদশাহ হাতেম কাজেম 2 সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে ঢোকালেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন আর প্রত্যেককে কিছু মোম দিয়ে হুকুম দিলেন, হীরকখণ্ডের আকৃতি তৈরি করো, তাহলে ছেড়ে দেওয়া হবে। হাতেম ও কাজেম 2 ভাই মোম দ্বারা অভিন্ন আকৃতির হীরক তৈরি করলো আর সাক্ষীদ্বয়ের হীরকের আকৃতি হলো ভিন্ন ভিন্ন। এদিকে হাতিমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না। বাদশাহ সবাইকে দরবারে ডেকে মোম নির্মিত হীরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন। 2 ভাই ও সাক্ষীদ্বয়ের তৈরিকৃত হীরক আকৃতি বাদশাহ সম্মুখে পেশ করা হলো। দরবারের সবাই দেখল যে 2 ভাইয়ের হীরকের আকৃতি এক ও অভিন্ন, কিন্তু সাক্ষীদের হীরকের আকৃতি ভিন্ন ভিন্ন। তখন বাদশাহ ও দরবারের সকলেই বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তারা হীরক আদৌ দেখেনি, তাই তাদের তৈরি হীরকের আকৃতিতে মিল নেই। তখন বাদশাহ বললেন, হাতেমের স্ত্রীর তৈরি হীরক আকৃতি কোথায়? হাতেমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি তো হীরক কখনো দেখিনি। আমি কিভাবে হীরক আকৃতি তৈরি করব? তাই আমি কিছুই তৈরি করতে পারিনি। বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলেই বুঝলেন যে ছোট ভাই কাজেমই হীরকখণ্ড রেখে দিয়েছে এবং অর্থের বিনিময়ে 2 জন মিথ্যা সাক্ষীও হাজির করেছে। কাজেম হীরকখণ্ডদ্বয় দরবারে হাজির করলো এবং কসম করলো যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। বাদশাহ তাকে মাফ করে দিলেন। বাদশাহ 2 ভাইকে 2 খণ্ড হীরক দিয়ে বিদায় দিলেন আর হাতেমের স্ত্রীকে তার সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন।
আর সাক্ষীদ্বয়কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কয়েদখানায় পাঠিয়ে দিলেন। অতঃপর কাজীকে ডেকে বললেন, আপনি সব দিক জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন? সত্য ঘটনা না জেনেই সেই মহিলার কাছ থেকে হীরকখণ্ড আদায় করতে বললেন। এরূপ রায় দেওয়া আপনার উচিত হয়নি। তখন সে লজ্জায় মাথা নিচু করে নিল। তাহলে আজকে আমরা এই গল্প থেকে বুঝতে পারছি যে সত্য কখনো চাপা থাকে না, কোন না কোনো ক্রমেই সত্য বেরিয়ে আসবেই।